জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়েই আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। সারাদিন আলোচনা ও খাওয়া দাওয়াতেই আটকে আছে জাতীয় ঐক্যমত্য কমিশন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এনসিপি গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি করছে অভিযোগ করে তিনি আরও বলেন, বিচার আর সংস্কারের বাহানায় ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে সরকার। শনিবার ঢাকা জেলা দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সমাবেশে একথা বলেন তিনি। আওয়ামী লীগের সহযোগিতায় ছিল তাদের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করার জন্য তারা সব সময় তাদের অন্তর্ভুক্ত ছিল, কখনো 14 দলের নামে, কখনো 13 দলের নামে, কখনো বিভিন্ন রকমের দলের নাম, আমি নাম নেব না। তারা এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে, সারাদিন আলোচনা করে খানা পিনা খায়, সন্ধ্যাবেলা চলে যায়, কিন্তু কোনো সিদ্ধান্ত হয় না। আমরা দেখতে পাই বাংলাদেশের জনগণ নির্বাচনের পক্ষে কথা বললে একটি পক্ষ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার খায়েশ প্রকাশ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আওয়ামী লীগ খেলাধুলায় রাজনীতি ঢুকিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে বিতর্কিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর স্পোর্টস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। হাফিজ বলেন, আওয়ামী লীগের কারণে আজ দেশের জনপ্রিয় দুই ক্রিকেটার সাকিব মাশরাফি পালিয়ে বেড়াচ্ছে। তিনি আরও বলেন, দেশের ক্লাবগুলোতে স্বৈরাচারের রাজত্ব ছিল, জনসাধারণকে প্রবেশের অধিকার দেয়নি। এ সময় জুলাই শহীদদের ত্যাগ স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, শহীদ আবু সাঈদ মুগ্ধদের মতো যোদ্ধারা পৃথিবীর ইতিহাসে বিরল। আজকে জাকির কোথায়? আজকে এমপি ইলিয়াস আলী কোথায়? আজকে চৌধুরী আলম কোথায়? এই তো সব ঠিকানা তো জানার কথা শেখ হাসিনার। তার আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তুলে নিয়ে গেছে। আবু সাঈদ, এই আহনাফ, এই মুগ্ধ, তারাই সাহস করে এসছেন। তারাই বলেছেন এক বন্ধু গুলি খেয়ে পড়ে যাচ্ছে, আরেক বন্ধু বলেছে পানি লাগবে পানি। এই ধরনের আত্মদান, এই মহিমান্বিত আত্মদান পৃথিবীর কোন সংগ্রামে খুব কম দেখা যায়। দুজন বিখ্যাত খেলোয়াড়, সাকিব আল হাসান ক্রিকেটার, মাশরাফি বিন মুর্তজা, যারা যখন জাতীয় দলে খেলে তাদেরকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে, বিনা ভোটের এমপি। তো বেচারাদের খেলাও নষ্ট হলো, রাজনীতিতেও তারা কন্ট্রিবিউশন করতে পারেনি। এক সময় যারা ছিল জনগণের অত্যন্ত আরাধ্য, যাদের পিছনে জনতার ঢেউ লেগে থাকতো, আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। এই কৃতিত্ব আওয়ামী লীগকেই দিতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনে নানা সংস্কার নিয়ে আলোচনা হলেও সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা হয় না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি আরও বলেন, আইন প্রয়োগকারী কেউ ইচ্ছাকৃত ভুল বা নির্দোষ কাউকে হয়রানি করলে তাদের আইনের আওতায় আনতে হবে। শনিবার সকালে সেগুনবাগিচায় ডিআরইউতে নাগরিক ঐক্যের এক আলোচনা সভায় অংশ নিয়ে নজরুল ইসলাম খান আরও বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ যা পরিবর্তন দরকার ছিল তা পুরোপুরি হয়নি। সাইবার সুরক্ষায় নতুন এই অধ্যাদেশে অনেক ধারা অস্পষ্ট বলেও মন্তব্য করেন তিনি। জনগণ যাতে সুবিচার পায় তা নিশ্চিতে কমিশনে জনগণের প্রতিনিধি নিয়োগের আহ্বান জানান নজরুল ইসলাম খান। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নতুন অধ্যাদেশে পরোয়ানা ছাড়া গ্রেপ্তার বাতিল করতে হবে। এ সময় মব জাস্টিস সহ নানা ইস্যু নিয়ে সরকারের সমালোচনা করেন মান্না। এখানে কতগুলি আইনের বিষয়ে বলা হয়েছে যে আইনগুলি অস্পষ্ট, বিধানে অস্পষ্টতা আছে। আর এই অস্পষ্টতার সুযোগে যারা এই আইন প্রয়োগ করে তারা মানুষের উপর, জনগণের উপর নিপীড়ন চালায়। যাতে তাদের উপর কেউ নিপীড়ন না করে সেজন্য নিরপেক্ষ মানুষ কিংবা তাদের প্রতিনিধিত্ব করতে পারে এমন মানুষ এই সব কমিশনে থাকা দরকার। রাত্রে বেলা 1টা 2টার সময় 100, 200, 300 লোক নিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে একজন মানুষকে টেনে হিচড়ে বের করে রাজপথের মধ্যে দাঁড় করিয়ে তাকে চড়াচ্ছেন, জুতা দিয়ে পেটাচ্ছেন, তার গালে পেটাচ্ছেন। এগুলো কোনো কালচার? আমাদের জাতির এগুলো আছে?
দেশ থেকে পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের চরিত্র, যা 5 আগস্ট আবারও প্রমাণিত হয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি আরও বলেন, গত 15 বছর দলটি স্বৈরাচারী আচরণ ও দুঃশাসনের কথা জনগণ জানে। এমনকি আওয়ামী লীগ দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা করলেও কখন দেশে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রসঙ্গে তিনি বলেন, তিনি সব ক্ষেত্রে জাতীয়তাবাদী নীতির মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে গেছেন। জাতীয় সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করেছিল, করে না? এই স্বাধীনতার চেতনা আওয়ামী লীগকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, এখন খুঁজে পাওয়া যায়নি। আজকে থেকে এক বছর আগে 5ই আগস্ট আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গিয়েছিল, এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে নয়, খেলার নিয়ম বদলাতে এসেছে। জুলাই পদযাত্রায় অংশ নিয়ে বগুড়ায় এক পথসভায় তিনি একথা বলেন। এ সময় জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে অভিযোগ করে দলটির আহ্বায়ক নতুন সংবিধানে জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করার দাবি জানান। শনিবার বিকেলে জয়পুরহাটের পথসভায় অংশ নিয়ে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান নাহিদ ইসলাম। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের দাবি জানান তিনি। সভায় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভারতের সমালোচনা করে আহ্বান জানান অন্যদের না করে শেখ হাসিনাকে পুশিন করার। জুলাই হত্যার বিচার, রাষ্ট্র কাঠামো সংস্কার এবং নতুন সংবিধানের দাবি নিয়ে জাতীয় নাগরিক পার্টি 5ম দিনের মতো বগুড়া সহ 3 জেলায় সফর করছে। এতে অংশ নিয়েছেন নতুন রাজনৈতিক দলটির শীর্ষ নেতারা। চাঁদাবাজির রাজনীতিতে, আপনাদের সন্ত্রাসের রাজনীতিতে আমরা অংশগ্রহণ করব না। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলাই দিতে এসেছি। আমাদের মুসলমান ভাইদেরকে মাঝে মাঝে বাংলাদেশে পুশিং করে, আমরা মোদীকে বলবো অন্যদেরকে বাংলাদেশে পুশিং না করে এই জুলাইয়ের খুনি হাসিনাকে বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নতুন পুরাতন বুঝি না, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে যুবকরা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ রেখে গেছেন, সেই রক্তের সাথে বেইমানি করতে দেব না। শনিবার সকালে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। দেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। বলেন, মেঘ যত ঘন হোক, সূর্যকে আটকে রাখতে পারবে না। ন্যায় নীতি এবং কোরআনের আইনের ভিত্তিতে নতুন সূর্য উঠবেই। এই লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। পথসভায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। যে যুবকরা বুক চিতিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না ইনশাআল্লাহ। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। রামপুরে কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। দ্রুতই ট্রাইব্যুনালে দেয়া হবে জানিয়েছেন প্রসিকিউটর কাজী MH তামিম। চলতি মাসের শেষে অথবা আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলেও জানান তিনি। গত বছর 18 জুলাই ছাত্র জনতার আন্দোলন চলাকালে রামপুরার কার্নিশে আমিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। দ্রুতই সেটা ট্রাইব্যুনালে পাঠানো হবে। আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে গুলি করে হত্যা করা হয়েছে জানিয়ে প্রসিকিউশন বলছেন, আগস্টে শুরুতে
শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের উপরে নির্বিচারে গুলিবর্ষণ এবং ওই ঘটনাস্থলের সামনে আরও দুজনকে নির্মমভাবে গুলি করে হত্যা করার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমরা অবগত হয়েছি যে খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে এবং এই জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি। এদিকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি আরও বলেন, ট্রাইব্যুনাল আইনে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে। শনিবার সকালে রাজধানীর এফডিসিতে আয়োজিত ছায়া সংসদ বিতর্কে এসব মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? উত্তর, পারবে না। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে সে অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। জুলাই ক্ষতিগ্রস্তরা এখনও মামলা করতে ভয় পাচ্ছে। দেয়া হচ্ছে হুমকি, ভেঙে দেয়া হচ্ছে কবর, এমন অভিযোগ করেছেন জুলাই শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ। শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত জুলাই ও বিচার, প্রত্যাশা ও সংকট শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি। সাবরিনা বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও সক্রিয়। এ কারণে জুলাই ক্ষতিগ্রস্ত অনেকেই আইনের আশ্রয় নিতে ভয় পাচ্ছে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রশংসা করে তিনি বলেন, ট্রাইব্যুনাল ক্ষতিগ্রস্তদের প্রতি অত্যন্ত আন্তরিক, সব ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে। তবে অনেকেই এই সুযোগে মামলা বাণিজ্য করছে বলেও দাবি করেন তিনি। এ সময় বৈঠকে উপস্থিত অন্যান্য আলোচকরা জুলাই গণ অভ্যুত্থানের বিচার প্রক্রিয়ার বিলম্ব এবং সংকট উত্তরণে নানা দিক নিয়ে আলোচনা করেন। তারা অনেকে ভয় পাচ্ছে এই বিষয়গুলো নিয়ে, যে মামলা করলে ক্ষতি হবে। ইনফ্যাক্ট অনেক থ্রেটিংও হয়েছে তাদের। অনেকে দেখেছে আমরা কবর ভেঙে দিয়েছে। মানে এই সময় এই সাহসটা যদি তারা পায়, মানে কেবল 1 বছরের মাথায়, 1 বছরও না, 8 থেকে 9 মাসের মাথায় যদি তারা সাহস পায় কবর ভেঙে দেওয়ার, তাহলে মামলা করার পরে পরবর্তীতে তাদের আউটকামটা কি হতে পারে এটা নিয়ে অনেকে ভয় পাচ্ছে। আমি এতটুকু বলবো, ট্রাইব্যুনাল, আমি মিথ্যা কথা বলবো না, যা সত্য তাই, ট্রাইব্যুনাল কাজ করতেছে, এটা আমি দেখছি। আমার মামলার যে আয়োগ, উনিও যথেষ্ট ভালো, অনেক চেষ্টা করতেছে, কিন্তু আসলে সবকিছু তো চেষ্টা করলেও হয় না। মোবাইল ফোন চুরি নিয়ে কুমিল্লার মুরাদনগরে 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ঢাকার বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আসামিদের। এর আগে হত্যাকাণ্ডের প্রায় 39 ঘন্টা পর থানায় মামলা হয়। মামলায় 38 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 20-25 জনকে আসামি করা হয়েছে। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে একথা জানায় র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। একটা মোবাইল চুরিকে কেন্দ্র করে এবং থানায় অভিযোগকে দায়ের করা নিয়েই মূলত এই ঘটনাটা ঘটে এবং এটা আক্রোশের একটা শিকার। বাচ্চু মেম্বার যে মেম্বার ছিল সেই সালিশটা করেছিল এবং সেখানে যে ঘটনা যে পরবর্তী চেয়ারম্যানও আসে, বাচ্চু মেম্বার ছিল, এখানে আরেকজন আসামি রবিউল, তার ভাইয়ের মোবাইলটা চুরি হয়েছে, সেও এখানে ছিল। তো এখানে অলরেডি 3-4 জন কিন্তু মেইন অ্যাকিউজ যারা এই মতটাকে ইন্ধন দিয়েছে তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। 38 জনের মামলা হয়েছে, তাদেরকে আমাদের অভিযান কার্যক্রম চলমান রয়েছে, এটাই শেষ না। সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানো হলে ব্যাংকে তারল্য সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। শনিবার দুপুর 1:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে। অন্য ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করা হয়েছে যাতে জনগণের আস্থা ব্যাংকের উপর থাকে। তিনি আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সমস্যা সমাধানে তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। এজন্য 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সঞ্চয়পত্রের হার মোটামুটি কিন্তু খারাপ না, এখন মোটামুটি ভালো।
এখন সঞ্চয়পত্র হার আবার বাড়িয়ে দিলে হবে কি, লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। আমার ব্যাংকে তো লিকুইডিটির ব্যাপার আছে, আমাকে তো ব্যালেন্স করে দেখতে হবে। সবাই সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক থেকে টাকা পাবে, আর তখন হয় কি সঞ্চয়পত্র হার বাড়ে, সরকার ইন্টারেস্ট কস্ট। এবারের নির্বাচনে শঙ্কা ও ক্ষয়ক্ষতি ছাড়াই ভোটাররা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শনিবার জামালপুর জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা জানান। এ সময় সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, কাউকে নির্বাচিত করা নয়, বরং নির্বাচিতদের সাথে কাজ করাই প্রশাসনের মূল লক্ষ্য। নির্বাচনকালে পক্ষপাতিত্ব করলে সাবেক সিসি নুরুল হুদার মতো কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে সাবধান করেন তিনি। জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাস ও কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে খরচ বেশি হয়, সরকার নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌর বিদ্যুৎ উৎপাদনে জোর দিচ্ছে। যিনি নির্বাচিত হবেন তার সঙ্গে কাজ করাই আমাদের কাজ, এবং এই দায়িত্বটা কিন্তু একটা কঠিন দায়িত্ব, একটা কঠিন অগ্নি পরীক্ষা আমাদের জাতির জন্য, এবং এইটা কিন্তু আপনাদেরকে ভাবে পালন করতে হবে। আমরা সবাই আশা করি যে আমরা একটা খুব সুন্দর একটা নির্বাচন হবে, সবাই বিনা আশঙ্কায়, বিনা কি বলে যে কোনো ভয় ভীতি ছাড়াই ভোট কেন্দ্রে যেতে পারবেন, নিজের ভোট নিজে দিতে পারবেন। নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ৩-০ তত্ত্ব মুসলিম বিশ্বের উন্নয়ন, পরিবেশ, কর্মদক্ষতা ও কর্মসংস্থানে ঐতিহাসিক ভূমিকা পালনে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট ২০২৫-এ অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। রিজওয়ানা বলেন, বেকারত্ব হ্রাস, দারিদ্র্য দূরীকরণ ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একত্রে কাজ করতে হবে। তিনি বলেন, তরুণরাই পারবে পরিবর্তন এনে সব বৈষম্য দূর করতে। সামিটে তুরস্কের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর হালিস ইউনুস এসড্রোজ বলেন, ডক্টর ইউনুসের ৩-০ তত্ত্ব ইতিমধ্যে তুরস্কের সামাজিক ব্যবসায় অনুসরণ করা হচ্ছে। বর্তমান সরকারের তত্ত্বাবধানে বাংলাদেশের একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। Of a most inequitable economic model. When we talk about social business, we say this from a sense of responsibility towards the society. When we talk about popularizing it or bringing the Muslims together around the notion of social security, when we talk about inequity, Islam has this beautiful system of zakat, who need that financial assistance, and to do it in a way that changes the life of that person. So you don't give an insignificant amount to 100 people, rather you target the needy people and help them in a way that they come out of poverty. ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য শিল্পপতি একে আজাদের বাড়িতে হামলার ঘটনায় বিএনপির ১৬ নেতার নামে মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ সহ ১৬ জনকে। শুক্রবার সন্ধ্যায় হামিম গ্রুপের ভূমি কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় এজাহারটি জমা দেন। পরে শনিবার সকালে মামলা রুজু হয়। পুলিশ বলছে, আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এজাহারে বলা হয়, গেল বৃহস্পতিবার বিকেলে শহরের ঝিলটুলিতে একে আজাদের বাড়িতে একদল দুর্বৃত্ত সিকিউরিটি গার্ডকে হুমকি দিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির ভেতর ঢুকে হুমকি ধামকি দেয় কর্মকর্তাদের। এ ঘটনায় আসামি করা হয়েছে আরও অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে। গেট দিয়ে ভেতরে ঢোকে তার বাড়ির লোকজনকে হুমকি ধামকি দেয় এবং বলে যে এখানে আওয়ামী লীগের লোকজন মিটিং করছে। এর প্রেক্ষিতে গত রাতে আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়। তার প্রেক্ষিতে আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং মামলা রুজু করি আর কি।
দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে এবং বোরো ধান উৎপাদনের ফলে শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে মন্তব্য করেছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এছাড়া চলতি মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলে অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে বলেও জানান তিনি। শনিবার দুপুরে যশোর সার্কিট হাউস মিলনায়তনে খুলনা বিভাগের 10 জেলার খাদ্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। খুলনা বিভাগের 10 জেলায় বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে 72% ধান ও চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে জানান খাদ্য উপদেষ্টা। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 24 সালে 1 জুলাই খাদ্যশস্যের মজুদ যা ছিল তার চেয়ে এবারের 1 জুলাই মজুদের পরিমাণ 3 লক্ষ টন বেশি। ধান সংগ্রহের টার্গেট ছিল 3.5 লাখ মেট্রিক টন সারা দেশে, অলরেডি এটা অতিক্রম করে গেছি আমরা। চাউল সংগ্রহ কিন্তু আমরা যথেষ্ট আগে আছে। আমরা আশা করতেছি আগামী দিনগুলিতে খুলনা বিভাগে এবং দেশের সর্বত্র আমরা যে টার্গেট আছে যে 14 লাখ মেট্রিক টন, সেই টার্গেট আমরা ইনশাআল্লাহ অ্যাচিভ করতে পারবো। ওয়েবসাইট তৈরির মাধ্যমে পাহাড়ি ফলমূল, শাকসবজি সহজেই পুরো দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শনিবার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পাহাড়ি ফল মেলার সমাপনী অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, বরাবরের মতো এবারও আয়োজন করা হয়েছে ফল মেলা এবং ভবিষ্যতেও করার পরিকল্পনা রয়েছে। এছাড়া তিনি বলেন, এ ধরনের মেলা আয়োজনের মাধ্যমে রাজধানীবাসীকে পাহাড়ি ফল সরবরাহ করা সম্ভব। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া নিয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সোচ্চার থাকতে হবে, এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, সমস্ত হিংসা সহিংসতা ত্যাগ করে সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হবে। এছাড়াও আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, এবছর রথযাত্রা উৎসবে সব ধর্ম বর্ণের মানুষের অংশগ্রহণ ছিল, যা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করবে। জগন্নাথের যে দিকটি আমাকে খুব আকৃষ্ট করে যে এখানে রথের রশিতে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক হয়ে যেতে পারি। এই যে ঐক্য যেটা জগন্নাথ দেব আমাদের মধ্যে নিয়ে আসেন, সেটা সারা বৎসরের জন্য বহাল থাকে আমাদের মধ্যে, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। সরকার নিয়ন্ত্রিত সাংবাদিকতা থেকে বের হতে চায় অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বেইলি ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জানান, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন সংস্থাকে বলা হয়েছে কোনো মিডিয়াকে চাপ প্রয়োগ না করতে। প্রেস সচিব সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান। বলেন, কোনো সরকারি নির্ভুল নয়, গণমাধ্যম কর্মীদের মূল বেতন নির্দিষ্ট করে বাস্তবায়ন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, একজন উদ্যোক্তা একাধিক গণমাধ্যমের মালিকানায় থাকতে পারবেন না। এ সময় বিজেসি সাংবাদিকতায় প্রবেশের ক্ষেত্রে শুরুর পদে 9ম গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করা হয়। গণমাধ্যমের মালিকানা ও বেতনের ইস্যুটি আলাদা মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় একক মন্ত্রণালয়ের আওতাধীন করার সুপারিশ করে বিজেসি। ডিজিটাল প্ল্যাটফর্মের অপতথ্য রোধের বিষয়ে নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়। মাসে আমরা চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে একটা যেন ফোন না করে। পিএম অফিসের একজন একটা ডেপুটি প্রেস সেক্রেটারিও মনস্টার ছিলেন এবং ওনার জন্য এটা করা যাবে না, এটা করা যাবে না। আমরা তো সেই জায়গায় যেতে চাই না। আমরা চাই বাংলাদেশে প্রেস ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজড হোক।
একটা ছেলে এসে যেন বলতে পারে যে না উইদাউট ফেয়ার সে একটা স্টোরি পারসিউ করতে পারে, একটা স্টোরিকে সে অনেকভাবে দেখতে পারে। আমাদের তো সত্যিকার অর্থে গত 15 বছর না, আমাদের তো অনেক পুরনো অনেক সমস্যা আছে, সবগুলো সে যেন নতুন করে দেখতে পারে। রাজধানী ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জিহাদি। শনিবার সকালে রাজধানীর পুরান ঢাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে একথা বলেন তিনি। বলেন, শহরকে আবর্জনামুক্ত করতে এ ধরনের অভিযান প্রতিনিয়ত চালানো হবে। এছাড়াও নগরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচাতে যার যার বাসায় আঙিনা ও আশপাশে যেন পানি না জমে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। পরিচ্ছন্নতা কর্মীদের কাজ নজরদারি করতে একটি মনিটরিং টিমও গঠন করা হয়েছে বলেও জানান তিনি। আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। ইতিমধ্যে ঢাকা ধানমন্ডিতে আমরা অভিযান করেছি, পুরান ঢাকা আরেকটি অভিযান পরিচালনা করেছি। এটা অব্যাহতভাবে চলবে, শুধু 10টা জুনে নয়, প্রয়োজন অনুসারে আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করব, যাতে করে আমাদের ডেঙ্গু প্রতিরোধ সহ আমাদের জীবনযাত্রার মান যেন ভালো হয়। আমরা আমাদের মশক কর্মীরা যাতে যথাসময় উপস্থিত থেকে মশার ঔষধ বিতরণ করে সেই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য আমরা মনিটরিং টিমকে দায়িত্ব দিয়েছি। আমরা মোবাইল কোর্ট প্রস্তুত রেখেছি এবং তারা ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে, যেন যে সমস্ত নির্মাণাধীন বাড়ি আছে সেই বাড়ির কোথাও যেন পানি জমে না থাকে। সৌদি আরব থেকে 387 জন হজ যাত্রী নিয়ে আসা ফ্লাইটের যান্ত্রিক ত্রুটি সারিয়ে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার সকাল 9:30টায় বিজি 138 বিমানটি সফলভাবে ল্যান্ড করার পর রানওয়ে 23 প্রান্তে গিয়ে আটকা পড়ে। তবে এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা বলছে, বিমানটিতে থাকা সব যাত্রীকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। বিমানবন্দর কর্মকর্তারা জানান, মদিনা থেকে আসা এই ফ্লাইটে সবাই ছিল হজযাত্রী। যান্ত্রিক ত্রুটির কবলে পড়লে দ্রুত বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নিতে কাজ শুরু করে কর্মীরা। প্রায় 2 ঘন্টা পর সকাল 11:30টার দিকে এপ্রন এরিয়ায় আনা হয়। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় 2 ঘন্টা বন্ধ ছিল। দ্য বাংলাদেশ ডায়ালগ ও ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। এতে অংশ নেয় সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 64টি বিতার্কিক দল। ঢাকা কলেজের বিভিন্ন ক্লাসরুমে দুদিনের বিতর্কে গণতন্ত্র, নাগরিক অধিকার সহ বিভিন্ন বিষয়ে নিজেদের যুক্তিতর্ক তুলে ধরেন 2 শতাধিক শিক্ষার্থী। সিভিল ডিসকোর্স ন্যাশনালস বিতর্ক প্রতিযোগিতায় শনিবার ছিল দ্বিতীয় দিন। স্কুল ও কলেজ শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া এই বিতর্ক প্রতিযোগিতার শেষ দিন 16টি দল এলিমিনেশন রাউন্ডে অংশগ্রহণ করে। গণঅভ্যুত্থান পরবর্তী বিচার, নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে বিতর্ক করেন শিক্ষার্থীরা। বাংলাদেশ ডায়ালগের সাথে কোলাবোরেশন এই ফেস্টটা নামাচ্ছে। এই ফেস্টটা নামানোর মেইন উদ্দেশ্যই হচ্ছে আসলে এই যে বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যে হচ্ছে ইমপ্রুভমেন্টটা হচ্ছে ইন্টেলেকচুয়াল জায়গাতে, এই জায়গাটা ইনশিওর করা। দ্বিতীয়ত আমাদের এই ফেস্টের থিম হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড সিভিল রাইটস। সো ওভারঅল বাংলাদেশ যেহেতু হচ্ছে একটা ক্রান্তিকালের পরবর্তীতে হচ্ছে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, এই সময়টাতে আমরা ভাবছি যে ডেমোক্রেসি নিয়ে এবং সিভিল রাইটস নিয়ে কাজ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে এই বিষয়গুলো নিয়ে অ্যাওয়ার করা, তাদের মধ্যে একটা ডিসকোর্স তৈরি করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে আসলে আমরা এই থিমটা নিয়েছি। পঞ্চগড়ের খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে নারী শিশুসহ 15 জনকে পুশিন করেছে বিএসএফ। এদিকে ঠাকুরগাঁওয়ে 2 শিশুসহ পুশিন করা হয়েছে আরও 6 জনকে। শুক্রবার রাতে পঞ্চগড় সদর উপজেলার খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। পরে নীলফামারী 56 বিজিবির টহল দল তাদের আটক করে থানায় পাঠায়। আটককৃতরা সবাই খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ভারতের বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার বৈরচুনা বিওপি সীমান্ত দিয়ে 6 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা বিওপির 6 নম্বর সাব পিলারের কাছ থেকে তাদের আটক করে বিজেপি। আটককৃতরা প্রায় 2 বছর আগে অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে গিয়েছিল। তারা সবাই নড়াইলের কালিয়া থানার বাসিন্দা।
যশোরে 23টি স্বর্ণের বার সহ 2 পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে সদর উপজেলার মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, সদর উপজেলার মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় তাদের একটি দল। এ সময় 2 ব্যক্তিকে তল্লাশি করে কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা 23টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বারের ওজন প্রায় 4 কেজি, যার আনুমানিক বাজার দর প্রায় 4,57,00,000 টাকা। আটককৃতদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ঢাকার সদরঘাট থেকে এসব বার সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরের মহেশপুর সীমান্তে যাচ্ছিল তারা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তার নিয়ে 2 পক্ষের মধ্যে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সোহরাব ছাত্রদলের চাতলপাড় ইউনিয়ন শাখার সহ সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে চলে ঘণ্টাব্যাপী সংঘর্ষ। পুলিশ জানায়, কয়েক মাস ধরেই 2 গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে। এর জেরেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কুষ্টিয়ায় পদ্মা নদীর তীরে গ্রামবাসীর উপর অতর্কিত গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল 10টায় উপজেলার রাইটা বালুঘাটে এই ঘটনা ঘটে। ভেড়ামারা পদ্মা নদীর তীরে এই ঘটনায় আমিরুল ইসলাম নামে এক কৃষক সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা জানায়, এই গুলিবর্ষণের ঘটনায় যারা ঘটিয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, স্পিড বোর্ডে 10-12 জনের সশস্ত্র সন্ত্রাসী রাইটা বালুঘাট এলাকায় নৌকা যোগে এসে গ্রামবাসীর উপর অতর্কিত হামলা করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গেল কয়েকদিন ধরে পদ্মা নদীতে বালু বহনকারী নৌকা চলাচলে কৃষি জমি সহ নদী পাড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে ওই এলাকার ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয়। এতে ক্ষুব্ধ হন রাজশাহীর আলাইপুর এলাকায় কতিপয় বালু ব্যবসায়ী। এরই জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানায় ভুক্তভোগীরা। কুমিল্লায় সৌদি প্রবাসী রুবেলের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আরও 2 জনের। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। 14 গ্রামে বাতিশা এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সটি একটি লরির পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন রুবেলের ভাই বাবুল। পরে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তাদের প্রতিবেশী ওসমান মিয়াও। তারা চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা। দুর্ঘটনায় গুরুতর আরেক প্রতিবেশীর রশিদ মিয়া, যাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর লরি ও অ্যাম্বুলেন্স চালক 2 জনই পালিয়ে যান। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রা শেষ হয়েছে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে। শনিবার বিকেলে সাভারের ধামরায়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় রথযাত্রার আনুষ্ঠানিকতা। শনিবার সকালে যাত্রাবাড়ির রথের সামনে নানা আচারের মধ্য দিয়ে মাধব মন্দিরের প্রধান পুরোহিত ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করেন। বিকেলে মূল আনুষ্ঠানিকতায় যাত্রাবাড়ি মন্দির থেকে মাধব বিগ্রহ সহ অন্য বিগ্রহগুলো নিয়ে রথের উপর স্থাপন করা হয়। পরে যাত্রাবাড়ি মন্দির থেকে ভক্তরা রথ নিয়ে যায় ধামরাইয়ের পৌর এলাকায়। এ সময় হাজার হাজার নারী পুরুষ চিনি কলা ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। রথযাত্রায় যোগ দিতে দূর দূরান্ত থেকে আসেন হাজার হাজার দর্শনার্থী। গাজায় 60 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক জবাব দিয়েছে হামাস। যুক্তরাষ্ট্র সমর্থিত প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত বলে জানিয়েছে সংগঠনটি। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী 60 দিনের যুদ্ধবিরতিতে 10 জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস। ফিরিয়ে দেয়া হবে 18 জিম্মির মরদেহ। বিপরীতে সামরিক আগ্রাসন বন্ধ করবে ইসরায়েল। পাশাপাশি উপত্যকায় ত্রাণ সরবরাহে
তুলে নেওয়া হবে বিধিনিষেধ। তবে সাময়িক যুদ্ধবিরতিতে ইসরায়েল প্রতিশ্রুতি রক্ষার বিষয়টি নিশ্চয়তা এখনও দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের আরেক সংগঠন ইসলামিক জিহাদ যুদ্ধবিরতির আলোচনাকে সমর্থন করলেও স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তার দাবি জানিয়েছে। শুক্রবার দিনভর ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 138 ফিলিস্তিনি। এদিকে হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না বলে ঘোষণা দিয়েছে সংগঠনটির প্রধান নাঈম কাশেম। বিপরীতে যে কোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছেন হুথি বিদ্রোহী গোষ্ঠী। 12টি দেশের উপর শুল্ক আরোপ করে চিঠিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার জানা যেতে পারে দেশগুলোর নাম। ট্রাম্প জানান বিভিন্ন হারে শুল্ক আরোপ করা হয়েছে দেশগুলোর উপর। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হলে এই শুল্ক গুনতে হবে সংশ্লিষ্ট দেশগুলোকে। এর আগে বৃহস্পতিবার তিনি বলেছিলেন যে শুক্রবার চিঠিগুলো প্রাপকের উদ্দেশ্যে পাঠানো হবে, কিন্তু এদিন যুক্তরাষ্ট্রে সরকারি ছুটি বলে পেছানো হয় তারিখ। নতুন সপ্তাহের প্রথম কর্মদিবসে জানা যাবে কোন দেশের উপর কত শতাংশ আমদানি শুল্ক জারি করেছে যুক্তরাষ্ট্র। এপ্রিলে ঘোষণা করা 10 থেকে 50% শুল্কে 90 দিনের জন্য স্থগিতাদেশ শেষ হবে আগামী বুধবার। আরোপিত শুল্ক 70% পর্যন্ত হতে পারে বলে শুক্রবার জানান ট্রাম্প, যা কার্যকর হবে আগামী 1 আগস্ট। যুক্তরাষ্ট্রের টিকটকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই আভাস দিলেন। আগামী সোমবার অথবা মঙ্গলবার চীনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। ইতোমধ্যে অ্যাপটির মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্র একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে বলেও দাবি করেছেন ট্রাম্প। এর আগে গত মাসে টিকটক বিক্রির সময়সীমা 17 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেন ট্রাম্প। Start Monday or Tuesday talking to China, perhaps President Xi or one of his representatives. So we pretty much have a deal on TikTok. গাজায় ভুলবশত ইসরায়েলি সেনাদের ছোড়া গুলিতে নিহত হয়েছে আইডিএফ-এর 31 সেনা। শুক্রবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের আর্মি রেডিও। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 882 ইসরায়েলি সেনা নিহত হন, যার মধ্যে 440 জন নিহত হন স্থল অভিযান চলাকালে, আর 72 সেনা নিহত হন বিভিন্ন ধরনের দুর্ঘটনায়। আহত হয়েছে অন্তত প্রায় 6000 সেনা। অপরদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় উপত্যকাটিতে এখনও পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 57,000 ফিলিস্তিনি, যার বেশিরভাগই নারী ও শিশু। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এখনও পর্যন্ত 24 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া টেক্সাসের রিভার সাইডে ক্যাম্প করতে আসা অন্তত 25 জন কন্যা শিশুর সন্ধান পাওয়া যাচ্ছে না। শিশুদের উদ্ধারে কাজ শুরু করেছে ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টের ওয়ার্ডনেস সহ রেঞ্জারদের কয়েকটি দল। এছাড়া বন্যা কবলিত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে 250 স্থানীয় বাসিন্দাকে। পরিস্থিতির অবনতি হওয়ায় গোটা অঙ্গরাজ্য আপদকালীন জরুরি অবস্থা জারি করা হয়েছে। হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত্যু হয়েছে 69 জনের। এখনও নিখোঁজ প্রায় অর্ধশত বাসিন্দা। রাজ্যের অধিকাংশ জেলায় সোমবার পর্যন্ত জারি আছে জরুরি অবস্থা। সাফের গণ্ডি পেরোনোর স্বপ্ন পূরণ হয়েছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। তুর্কমেনিস্তানকে উড়িয়ে দেওয়ার পর এভাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফিদা খন্দকার। পরীক্ষা নিরীক্ষার চ্যালেঞ্জ উতরে যেতে পেরে সন্তুষ্ট হেড কোচ পিটার বাটলারও। বলে বোঝানোর মতো না, এত আনন্দ। যে টার্গেট নিয়ে আসছে সেটা ফুলফিল করতে পারছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। এই জয়টা কত বড় জয় তোমার ক্যারিয়ারে? আমার ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় জয়, যেটা আমি সবসময় বলতাম যে সাফের গণ্ডি পেরিয়ে আমরা যেন এশিয়াতে যেতে পারি। তো আল্লাহ আমার কথা রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সবসময়।
নেক্সট টার্গেট? নেক্সট টার্গেট হচ্ছে এখন যাওয়ার পরে হচ্ছে সাফ আন্ডার 20 আছে, তো আগে ওটা নিয়েই চিন্তা করতেছি। In many respects, caught between a bit of a rock and a hard place, whether to like change the team totally and use it as an experiment for under 20 game next week. But then I just thought, no, we want to finish on a strong note and a positive note. Just really proud of the girls. I just think they've followed the game plan and they've really applied themselves in a professional manner. Worked, great work ethic. We've got a great working environment now, and we can see by the youngsters and the young players coming through. গুঞ্জনই শেষ পর্যন্ত সত্য হলো। আগস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি20 সিরিজ খেলতে না আসছে না ভারত। শনিবার অফিসিয়াল বার্তায় সিরিজ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এতে বলা হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতির ভিত্তিতে আগস্ট মাসের সিরিজটি পিছিয়ে দেওয়া হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে ভারত। পরিবর্তিত তারিখ এবং সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে। বিসিবি 2026 সালের নতুন সূচিতে ভারত দলকে স্বাগত জানাতে আগ্রহী বলে উল্লেখ করা হয়েছে ভারতীয় বোর্ডের বার্তায়। প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের স্মরণে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে টুর্নামেন্ট। শনিবার খেলা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও সাবেক সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ এবং গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের স্ত্রী তাসনিম সুলতানা। বাংলাদেশ, ভারত ও নেপালের 4 জন আন্তর্জাতিক মাস্টার, 1 জন মহিলা আন্তর্জাতিক মাস্টার ও 12 জন ফিদে মাস্টার সহ 66 জন খেলোয়াড় এই ইভেন্টে অংশ নিচ্ছে। শুরু করার পিছনে আমার ছেলের আসলে এই ব্যাপারে চিন্তা ভাবনা ছিল যে বাবার নামে, যে বাবাকে তো সবাই ভুলে যাবে মা। আর এদিকে দাবা ফেডারেশনে আমি কথা বললাম যে ওনাদেরও সহযোগিতা পেলাম সম্পূর্ণ। সচরাচর বাংলাদেশে টুর্নামেন্ট খুব কমই হয়, জেলার বাইরে তো হয়ই না, আর হলেও অনেক কম আর কি। তো টুর্নামেন্টটার বেশি রাখার আশা করব। একটা ভালো মানের টুর্নামেন্ট এই আমি বিগত 5 থেকে 10 বছরেই প্রথম দেখতেছি। তো এটা আমাদের জন্য একজন আশীর্বাদ। ওনার নামে করা এই টুর্নামেন্টটা খেলতে পারে নিজেকে গর্বিত মনে করতেছি। আমি আশা করি এই টুর্নামেন্টটা ভবিষ্যতেও কন্টিনিউ হবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।